ওই যে কি যে? লাভ বাইট। এতক্ষণে মেহেরিকা বুঝতে পারে সানিয়ার কথার মানে। আদিয়াত নিশ্চয়ই বানিয়ে বানিয়ে কিছু বলেছে সানিয়াকে, আর সানিয়া এসব সত্যি ভেবে তাকে জোর করতে এসছে। লজ্জা লজ্জা মুখ নিয়ে মেহেরিকা বলল, এসব কি বলা যায় নাকি? স্বামী স্ত্রীর ব্যাপার এসব। আমি কিন্তু শুনতে চাই। আমি বলতে চাই না। কেন? বলতে গেলে লজ্জায় মরেই যাব বোধহয়। করার সময় মারেনি? সেটা তো তার সাথে রোমান্সের ঠেলায় করে ফেলেছি। এখন তোমাকে কিভাবে বর্ণনা করি বলো তো? আর কোনো কথা না বলে সানিয়া হন হন করে মেহেরিকার রুম থেকে চলে যায়। সানিয়ার অবস্থা দেখে মেহেরিকা আপন মনে হেসে চলেছে। কি যেন বলে গেল সানিয়া? লাভ হোয়াইট? আদিয়াত তাকে এসব বলেছে? ভারী পাজি ছেলে তো আদিয়াত। রাজীবের রুমে এসে চারিদিকে চোখ বোলাতে লাগলো সুপ্তি। কখনো কি ভেবেছে এই রুমটা তার হবে? হুম, ভেবেছে। প্রেম যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে রাজীবকে পছন্দ করে সুপ্তি। পছন্দ করে বললে ভুল হবে, ভালোবাসে সে। তাই সে যখন এখানে বেড়াতে আসতো বা রাজীব যখন তাদের বাসায় বেড়াতে যেত, সবসময় ঘুরঘুর করতো সে রাজীবের পেছনে। কিন্তু রাজীব তাকে ভালোই বাসেনি, আর সেও বলতে পারেনি তার মনের কথা। মনের কথা মনেই থেকে যায়। পরবর্তীতে রাজীবের কাছে জানতে পারে মেহেরিকার কথা। রাজীব আর কাউকে ভালোবাসে শুনে মনে জ্বালা করলেও সে খুশি থাকবে ভেবে সুপ্তির সেদিনও চুপ ছিল। তবে প্রায় ১.৫ মাস আগে যখন রাজীব আর মেহেরিকার সম্পর্কের ফাটল ধরে, তখন সে সুযোগটি কাজে লাগায়। রাজীবকে নিয়ে যায় নিজের বাড়িতে। এই ১.৫ মাসে সে রাজীবের খুব কাছে আসতে চেয়েছে। কিন্তু তার মনে শুধু মেহেরিকার বসবাস। যেখানে ওই মেয়েকে তার ঘৃণা করার কথা, সেখানে সারাক্ষণ রাজীব তার নাম জপতে থাকে। কিন্তু সুপ্তি রাজীবের জীবনে ওই মেয়েকে আর প্রবেশ করতে দিবে না। আপন মনে কথাগুলো বলে সুপ্তি এগিয়ে যায় বিছানার দিকে। বিছানার ওপর বসে সে রাজীবের ভাবনায় তলিয়ে যায়। হ্যালো পিকু, বেবি চলো। তুমি সত্যি ভালোবাসো আমায়? সন্দেহ আছে? আছে। মানে? মানে যদি সত্যি ভালোবাসো, বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসো। বিয়ের পর করবা যা খুশি। এত তারা কিসের? আগে প্রেম করে। আমার তারা? তারা তো তোমার হয়েছে পিকু। যাকে, এটাই আমার শেষ কথা। বিয়ে ছাড়া রুম ডেট আমি করবো না, কিছুতেই না। তাতে যদি তোমার সমস্যা হয়, তুমি ব্রেকআপ আর করতে কোনো পারো। কথা না শুনে দিবা? ফোনের লাইন কেটে দেয় দিবা। চোখ বন্ধ করে লম্বা একটা দম ফেলে সে। পিকু কি করবে এখন? দিবার প্রস্তাবে রাজি হবে নাকি ব্রেকআপ করবে? আদির বলা কথাগুলো মনে মনে আওড়াতে থাকে সানিয়া। ভালোবাসা, আদর, কামড়, উফ, অসহ্য। যেসব তার হওয়ার কথা ছিল সেসব আজ অন্য মেয়ের হচ্ছে। সবকিছুর মূলে রয়েছে ওই মেহেরিকা, যাকে বলে পথের কাঁটা। আর ওই কাঁটা উপড়ে দিলেই আদি তার হয়ে যাবে। হুম, একান্তই তার হয়ে যাবে। তুই এখানে? রাজীবের ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো শক্তি। রাজীবকে দেখেই খুশি মনে দোলা দিয়ে ওঠে তার। মুখের হাসি এনে শক্তি বলল, শক্তি এখানে এসেছে তাতে রাজীবের কিছু আসে যায় না। কিন্তু এই কথাটি শুনে তার মাথাটাই বিগড়ে যায়। গম্ভীর গলায় বলে সে। হবু বর? বর হয়নি এখনো, তাছাড়া হবও না। রাজীবের কথা শুনে দাঁড়িয়ে পড়ে শক্তি। ছলছল চোখে তাকিয়ে জিজ্ঞাসা করে। কি বলছো তুমি? কেন বলছো? শক্তির পাশে এসে শান্ত গলায় রাজীব বলল, তুই তো জানিস আমি মেহেরকে ভালোবাসি। কিন্তু 1.5 মাসে তুমি বলেছো তুমি তাকে ঘৃণা করো। এটাও বলেছি, নতুন করে আর কাউকে নিয়ে ভাবা আমার পক্ষে সম্ভব না। বলিনি? তাছাড়া ঘৃণা করি এসব আমার মুখের কথা ছিল। করতে চেয়েছি কিন্তু আমি পারিনি। তুই সেটা জানিস ভালো করেই। তুই আর কাউকে বিয়ে করে নে। তোমার বিয়ের পরে করব। পাগলামি করিস না শক্তি। তোর ছোট বোনের বিয়ে হয়ে গেছে, কিন্তু তুই করিসনি। কিন্তু অথচ আমার সমবয়সী তুই। তোকে নিয়ে মামা মামিরা কত চিন্তায় আছে বলতে পারিস? শেষ 1.5 মাস চিন্তাই ছিল না, এখন করবে আবার। কিন্তু বেশি দিন করতে হবে বলে মনে হয় না। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে রাজীব বলল, কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না। কোথায় চলে গিয়েছে মেয়েটা অভিমান করে, কেউ জানে না। কিন্তু আমি হাল ছাড়বো না। রাজীবের কাছে তার মেহের ফিরে আসবে। আমার বিশ্বাস সে ফিরে আসবেই। নিজের রুমে পায়চারি করছেন কুনসুম হক। ছেলে চিন্তায় অস্থির হয়ে আছে তার মন।
ভেবেছিলেন কিছুদিন শক্তির সাথে থাকলে তার মন থেকে মেহের নামক শব্দটি মুছে যাবে, কিন্তু কিছুই হলো না। আবার সে সব ফেলে ওই মেহেরের পেছনে পড়ে রয়েছে। ফুপু, শক্তির ডাকে পেছনে ফিরে কুনসুম হক বলেন। আয় মা, ভেতরে আয়। ধীর পায়ে কুনসুম হকের দিকে এগিয়ে গিয়ে শক্তি বলল। আমি চলে যাব ফুপু। অবাক চোখে তাকিয়ে কুনসুম হক প্রশ্ন করেন। কেন? তোমার ছেলে মেহেরিকাকেই বিয়ে করবে, আমাকে জানিয়ে দিয়েছে। আর তুই এটা শুনে ভেঙে পড়েছিস? কি করব বলবো? দেখ সত্যি, মেহেরিকাকে নিয়ে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু যা ঘটেছে এরপরেও আমি ওই মেয়েকে বউ হিসেবে মেনে নিতে পারি না। প্রতারক মেয়ে সে, কিন্তু আমার ছেলেকে দেখ, এখনো তাকে ভালোবাসে। রাজীবের মন বড় বলে সহজে ওই মেয়েকে ভুলতে পারছে না সে। সে মনে যদি তোর জায়গা হয়, তোকে কোথাও যেতে দেবে না। কিন্তু কিভাবে কি সম্ভব? দুইটা ভালোবাসার মানুষকে আমি আলাদা করতে পারি না। মেহেরিকা কি ভালোবেসে আমার ছেলেকে? পাশে না, বাসলে তো সে কখনো ওভাবে ঠকাতে পারতো না আমার রাজীবকে। হুম। তুই একমাত্র ওকে ভালো রাখতে পারবি, তাই আমি বলছি তুই যাবি না কোথাও। ফুপু। জামা আরাম কর, তুই এখন অনেক দূর থেকে এসেছিস। ঠিক আছে। শক্তিকে বোঝালেও নিজের মনকে বোঝাতে পারছে না কুনসুম হক। শক্তি মেয়েটার জন্য বড্ড খারাপ লাগছে তার। যেদিন শক্তি জেনেছিল রাজীব ভালোবাসে মেহেরিকাকে, সেদিন কাঁদো কাঁদো অবস্থায় জানিয়েছিল কুনসুম হককে সে ভালোবাসে রাজীবকে, কিন্তু প্রকাশ করতে খুব বেশি দেরি হয়ে গিয়েছে। কুনসুম হক রাজীবকে সবটা জানাতে চাইলেও শক্তির জন্য পারেনি। শক্তি তাকে অনুরোধ করেছিল এসব যেন রাজীব জানতে না পারে। সেদিন কিছু করার না থাকলেও আজ অনেক কিছুই করার আছে। রাজীবের জন্য শক্তির চেয়ে ভালো কেউ হতেই পারে না। কুনসুম হক এবার তার ছেলেকে ভুল পথে পা বাড়াতে দিতে পারেন না, কিছুতেই না। আপন মনে কথাগুলি বলে কুনসুম হক বসে পড়েন বিছানার উপরে। রাত ৮টা। রান্নাঘরে পা দিতে মেহেরিকা দেখতে পাই মিলিকে। ভাবি, মেহেরিকা, আসো। একটা কথা বলি। বলো। ইয়ে, মানে সংকোচ করছো কেন? বলো না। আজকের রান্নাটা আমি করি। মেহেরিকার মুখের দিকে তাকিয়ে উচ্চ শব্দে হেসে ওঠে মিলি। হাসছো কেন ভাবি? এটা বলতে এত সংকোচ করতে হয়? শুনেছি তুমি কাউকে রাঁধতে দাও না। কিন্তু তুমি রাঁধতেই পারো। এই বাড়ির বউ তুমি, যখন খুশি রাঁধবে। ধন্যবাদ ভাবি। আসো, তোমাকে দেখিয়ে দিই কোথায় কি আছে। হুম। রাত ৯টা ৩০। কলিং বেলের শব্দ হতে মেহেরিকা এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। এসেছেন আপনারা? মৃদু হেসে আরিফ বলে। ভালো আছো? জি আছি। আচ্ছা, আমি ভেতরে যাই। আরিফ চলে গেলেও আদি দাঁড়িয়ে থাকে নিজের জায়গায়। কি ব্যাপার, তুমি কেন দাঁড়িয়ে আছো? অনেকক্ষণ পর দেখছি তো তোমায়। তো মেহেরিকার থেকে চোখ সরিয়ে আদি ভেতরে ঢুকতে ঢুকতে বলল। তো কিছু না, ভাবিকে বলো ভাত রেডি করতে, ক্ষুধা পেয়েছে অনেক। আমি ফ্রেশ হয়ে আসি। মেহেরিকা খেয়াল করে আদির হাতে অনেকগুলো শপিং ব্যাগ। দুষ্টু হাসি দিয়ে বলে সে। কাজে গিয়েছো নাকি শপিং করতে? দুটোই করেছি, কোনো সমস্যা? না, আমার কি সমস্যা হবে? ফ্রেশ হয়ে এসো। ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে সকলে। আজ দিবাও খেতে এসেছে। মেহেরিকা খেয়াল করে তাকে দেখতে অনেকটা স্বাভাবিক লাগছে। বৌমা, আজ সর্ষে ইলিশটা এত মজা হয়েছে কি বলবো। দেখি, আমাকে আরেক টুকরো দাও। মিলির দিকে তাকিয়ে কথাটি বললেন আমজাদ চৌধুরী। মৃদু হেসে মেহেরিকার দিকে তাকিয়ে মিলি বলল। যাও, বাবাকে আরেক টুকরো মাছ দাও, তুমিই তো রেঁধেছ। কথাটি শুনে উপস্থিত সকলেই অবাক হয়ে যায়। মেহেরিকা এত ভালো রাখতে পারে, জানা ছিল না কারো। মেহেরিকা মাছের বাটি হাতে নিয়ে এগিয়ে যায় আমজাদ চৌধুরীর পাশে। তাকে দেখে আমজাদ চৌধুরী বলেন। মাছ মাংস মানেই মজা, এসব আবার মজা হয় না নাকি? বাটিটা রেখে যাও, আমি নিব। জি বাবা। সালেহা চৌধুরী হেসে আদির উদ্দেশ্যে বলেন। আমার এই ছেলের ভাগ্যে কি করে এমন মেয়ে জুটল? কথাটি শুনে সকলে হেসে উঠলেও আদি ভ্রুকুচকে বলে। আমার কি কম গুণ আছে নাকি? স্মার্ট, সুন্দর, এখন কাজও করছি। ল্যাপটপ মোবাইল সারাক্ষণ টিপার ক্ষমতা রাখিস। হ্যাঁ রে আরিফ, তোর ভাই অফিসে কাজ করছে তো, নাকি ল্যাপটপ মোবাইল টিপাটিপিতে ব্যস্ত ছিল? সালেহা চৌধুরীর কথায় হো হো করে হেসে ওঠে সকলে। মেহেরিকার ভাবনায় অস্থির হয়ে আছে রাজীবের মন। রাতের খাবারও খায়নি সে, তবে কতটা সিগারেট শেষ করেছে তা নিজেরই অজানা। শুধু সিগারেট টানলেই হবে? পেটে আর কিছু পড়তে হবে না?
সুপ্তির কথায় সিগারেট অ্যাশট্রেতে ফেলে রাজীব বলল, যখন তখন আমার রুমে এভাবে আসবি না। এটা আমারও রুম হবে। ভ্রু জোড়া কুচকে রাজীব বলল, এটা মেহেরের রুম হবে। এখানে যা কিছু আছে সবই তার। ওই যে বিছানা দেখছিস, ওটাও মেহেরের। আরে পুরো আমিটাই মেহেরের, আর আমার সব কিছুই। সুপ্তি জানে কথা বাড়িয়ে লাভ নেই আর। শান্ত গলায় সে বলল, রাতের খাবার খেয়ে নিও, শরীর খারাপ করবে। আদিক্ষেতা। মেহেরিকাকে নিয়ে এই বাড়ির মানুষের আদিক্ষেতা সানিয়ার একেবারেই সহ্য হচ্ছে না। আজ খাবার টেবিলেও তাকে নিয়ে সবার আদিক্ষেতা দেখে সানিয়ার শরীর জ্বালা দিয়ে উঠেছিল। মনে প্রাণে ভালোবেসেছিল সে আদিকে, ফলস্বরূপ কি পেয়েছে যে? ধোঁকা। তাহলে কি লাভ হলো নিজেকে পরিবর্তন করে? কোনো লাভ হয়নি। সে যেমন ছিল তাতেই ভালো ছিল। হুম, আবারও সে সেই পথে পা বাড়াবে, তবে এদেরও ছাড়বে না। এত সহজে সানিয়া এদের শান্তিতে থাকতে দিতে পারে না। খুব তাড়াতাড়ি কিছু করতে হবে। নিজের মনে কথাগুলো বলে পায়চারি করতে থাকে সানিয়া। নিজের রুমে গিয়ে আদি দেখতে পায় মেহেরিকা বিছানা ঠিক করছে। দরজা বন্ধ করে আদি এগিয়ে যায় তার পাশে। মেহের, আদির ডাকে পেছনে ফিরে মেহেরিকা বলল, হুম? সোফার উপরে যে শপিং ব্যাগগুলো দেখছো সব তোমার। আমার মানে? তোমার জন্য কামিজ এনেছি কয়েকটা, সাথে ওড়না। আর কি যেন বলে, ওই যে ঢোলা ঢোলা প্যান্ট লুঙ্গির মতো। প্লাজো? হুম হুম। তুমি কেন এসব আনতে গেলে? তোমার শাড়ি পরতে কষ্ট হয় তাই। আর কোনো কথা না বলে মেহেরিকা সোফার পাশে গিয়ে খুলে খুলে দেখতে থাকে প্যাকেটগুলো। এক সেট কাপড় নিয়ে সে চলে যায় ওয়াশরুমের দিকে। আদি সোফার উপরে থাকা কাপড়গুলো গুছিয়ে মেহেরিকার জন্য যে ড্রয়ারটি দিয়েছিল তাতে রেখে দেয়। এই যে, পেছনে ফিরে কামিজ পরিহিত মেহেরিকাকে দেখে চমকে যায় আদি। এই মেয়েটা এমন কেন? যা পরে তাতেই মানায় তাতে। কি হলো? কেমন লাগছে আমায়? খুব ভালো। তোমাকে এতগুলি ধন্যবাদ। আমার আসলেই দরকার ছিল এসবের। বিশেষ করে প্লাব উম মানে এই ঢোলা প্যান্টের। মেহেরিকার কথা শুনে উচ্চ শব্দে হেসে ওঠে আদি। তার সাথে হেসে ওঠে মেহেরিকাও। ঘড়িতে সময় রাত ২টা। আদির চোখে ঘুম নেই। আজ সারাদিন মেহেরিকার কথা তার অনেক বেশি মনে পড়ছিল। কিন্তু কেন? কয়েকদিনের পরিচিত মেয়েটির জন্য কেন তার মন এত অস্থির হয়ে যায়? তার পাশে সারাক্ষণ কেন থাকতে ইচ্ছে হয়? কেন তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করে? এসব প্রশ্নের উত্তর কোথায় পাবে সে? নানান রকম ভাবনায় অস্থির হয়ে আছে আদির মন। আজ রাতে আর ঘুম হবে না তার। তবে হ্যাঁ, প্রশ্নগুলোর উত্তর রাত জেগে খুঁজে বের করা যেতেই পারে। আপন মনে কথাগুলো বলে সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ে আদি। চোখ মেহেরিকার দিকে যেতেই চমকে যায় সে। একেবারে গুটিসুটি হয়ে বেঘুরে ঘুমোচ্ছে মেহেরিকা। ড্রিম লাইটের আলোয় তাকে পরিচে কম সুন্দর লাগছে না। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল আদি। পরনে জামা কাপড় একটিও ঠিকঠাক নেই মেহেরিকার। কিন্তু আদির চোখ যেখানে গিয়ে আটকে গিয়েছিল তা হলো মেহেরিকার পা। প্লাজোটা হাঁটুর ওপরে উঠে যাওয়ায় মেহেরিকার ধবধবে সাদা পা আদির দৃষ্টি আকর্ষণ করেছিল। নজর সরিয়ে ফেললেও একটা ঘোর কাজ করছে আদির মাঝে। খুব করে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে মেহেরিকাকে, যেটা একেবারে অসম্ভবও নয়। লম্বা একটা দম ফেলে মেহেরিকার দিকে ধীর পায়ে এগিয়ে যায় আদি। মেহেরিকার পায়ের পাশে পড়ে থাকা চাদরটা নিয়ে তার শরীর ঢেকে দিয়ে বারান্দার দিকে চলে যায় আদি। নিজের ওপর রাগ হচ্ছে তার। মেহেরিকাকে নিয়ে এসব ভাবা তার উচিত হয়নি, একদমই হয়নি। কিন্তু তার ভাবনায় শুধু মেহেরিকা চলে আসছে। এটা কি হচ্ছে তার সাথে? কেন হচ্ছে? সে কি মেহেরিকাকে ভালোবেসে ফেলছে? আজ রাত জেগে এর উত্তর বের করতেই হবে। আপন মনে কথাগুলো বলে বারান্দায় পায়চারি করতে থাকে আদি। সকাল ৮টা। আদি অফিসের উদ্দেশ্যে বেরোনোর সময় সালেহা চৌধুরী বলেন, এই যে আজ অফিসে যাওয়া লাগবে না। অবাক চোখে তাকিয়ে আদি প্রশ্ন করে, কেন? আজ বৌমাকে নিয়ে বেড়াতে যাবি। মানে? মানে তোর বউকে নিয়ে ঘুরতে যাবি। আদির সাথে বাইরে বেরোনোর কোনো ইচ্ছে মেহেরিকার নেই। তাই মৃদু হেসে সে বলে, থাক না মা, ও সবেমাত্র অফিসের কাজে হাত লাগালো। আরেকদিন না হয় যাওয়া যাবে। মেহেরিকার কথায় গুরুত্ব না দিয়ে সালেহা চৌধুরী ছেলের উদ্দেশ্যে বললেন, নিবি না? এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? অবশ্যই না। মুচকি হাসি দিয়ে আদি বলল, নিব। আরিফ আসলে জানিয়ে দিস তুই অফিস যাবি না। আমি রুমে গেলাম এখন। আচ্ছা।
ফোন বেজে চলেছে দিবার। ইচ্ছে না থাকা সত্ত্বেও রিসিভ করে বলে, হ্যালো। কেমন আছে দিবা? ভালো। রেগে আছো তোমার পিকুর উপর? না। জানি জানি রেগে আছো, তবে এখন সব রাগ চলে যাবে তোমার। হুম। আমি বাসায় তোমার কথা বলেছি। কি? আরে আমার বাসায় তোমার কথা বলেছি। আম্মারা বলেছেন তোমাদের বাসায় যাবেন বিয়ের প্রস্তাব নিয়ে। কি বলছো তুমি? সত্যি? হুম হুম, সত্যি। ফোন রেখে দিবা ছুটে যায় মেহেরিকার কাছে। সোজা তার রুমে ঢুকেই দেখতে পায় মেহেরিকা সোফার উপর বসে বই পড়ছে। দিবা দ্রুত বেগে তার পাশে গিয়ে বসতে বসতে বলে, ভাবি। বই পড়ায় মগ্ন ছিল বলে সে একেবারেই দিবার উপস্থিতি টের পায়নি। দিবার ডাকে হাত থেকে বইটা তার পাশে রেখে বলল, বাহ, আজ দিবামণিকে এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি? আমার বফ কি বলেছে জানো ভাবি? কি বলেছে? ও পরিবার নিয়ে আমার বাসার প্রস্তাব নিয়ে আসবে। কি বলো? ভাবি। এটা তো খুব ভালো কথা। কিন্তু কি? আমার বাসার জন্য ভয় করছে। যোগ্য হলে ভয়ের কি আছে? ভয় পাওয়ার তো কিছু নেই। তুমি আমার পাশেই থাকবে তো ভাবি? থাকবো। তা তোমার বিএফ এর নাম কি? ওর নাম। ননদ ভাবে মিলে কিসের কথা হচ্ছে? সালিহা চৌধুরীকে রুমের ভেতর আসতে দেখে দিবা চুপ হয়ে যায়। মেহেরিকা দাঁড়িয়ে সালিহা চৌধুরীর উদ্দেশ্যে বলে, মা আসুন। তিনি এগিয়ে এসে বিছানার উপর বসতে বসতে বলেন, বসো, তুমি বসো। বসো বলে কি নিয়ে কথা হচ্ছিল তোমাদের? দিবা দুষ্টু একটা হাসি দিয়ে বলল, ইস, তোমাকে বলা যাবে না এসব আমাদের কথা। আচ্ছা তাই? তাই। তাহলে এখন রুম থেকে যা। কেন? এখন আমার কথা আছে মেহেরিকার সাথে। আমি থাকলে কি অসুবিধা? অনেক বেশি অসুবিধা। যা তো এখন। আর কথা না বাড়িয়ে দিবা হেসে চলে যায়। মেহেরিকা মৃদু হেসে বলল, কি বলবেন মা? তোমার বাড়ি ঈদগাহ এর কোন জায়গায়? প্রশ্নটি শুনে মেহেরিকার বুকটা ধুক ধুক করে উঠলেও সঠিক জবাব দিয়ে বলে ওঠে, মেহের ঘোনা। বাড়ির নাম? জসিমউদ্দিনের বাড়ি। কার নাম এটা? জি, আমার বড় আপুর, মানে দাদার বাবা। ও আচ্ছা। কিছুক্ষণ নীরব থেকে ছলছল দৃষ্টিতে সালেহা চৌধুরীর দিকে তাকিয়ে মেহেরিকা বলল, আমার বাসায় জানাবেন না প্লিজ। আমি এখানে আছি যে, আমি তাদের কারোর সাথে যোগাযোগ করতে চাই না। অবাক দৃষ্টিতে তাকিয়ে সালেহা চৌধুরী প্রশ্ন করেন, কিন্তু কেন? সে অনেক কাহিনী। আপনাদের বাসার কোনায় আমায় একটু জায়গা দিন মা। আমি ওখানে ফিরে যেতে চাই না। ওরা আমায় খুঁজে পাক, এটাও আমি চাই না। মেহেরিকার অশ্রুসিক্ত নয়নের দিকে তাকিয়ে বুকটা ধক করে ওঠে সালিহা চৌধুরীর। মেহেরিকার পাশে গিয়ে বসে তিনি বললেন, তুমি যা বলো তাই হবে, বিনিময়ে একটা কথা রাখতে হবে। কি? আমার ছেলেটাকে অনেক সুখে রাখতে হবে তোমায়। সালিহা চৌধুরীর কথা শুনে তাকে খুশিতে জড়িয়ে ধরে মেহেরিকা। এদিকে তাদের কথোপকথন দরজার আড়ালে দাঁড়িয়ে শুনে নেয় সানিয়া। এতদিন পর সে একটা দারুণ সুযোগ পেয়েছে। মেহেরিকা তার বাসায় যোগাযোগ করতে চাইছে না, মানে নিশ্চয়ই বড় ধরনের ঘাপলা রয়েছে। তার বাসায় সবটা জানিয়ে দিতে হবে মেহেরিকার সম্পর্কে। তারা জানার পর হয়তো মেহেরিকাকে এখান থেকে নিয়ে যাবে। আর একবার মেহেরিকা বিদায় হলে সানিয়া হবে আদির। নিজের মনে কথাগুলো ভেবে দুষ্ট একটা হাসি দেয় সানিয়া। সাদা রঙের একটা কামিজের সাথে লাল ওড়না আর প্লাজো পরে তৈরি হয়েছে মেহেরিকা। ড্রয়িং রুমে এগিয়ে যেতেই উপস্থিত সকলে তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। মিলি দুষ্ট একটা হাসি দিয়ে বলল, বাহ মেহেরিকা, তোমাকে আরো কয়েকবার বিয়ে দেওয়া যাবে। মিলির কথায় মেহেরিকা হাসলেও সালিহা চৌধুরী বললেন, কি আজব কথাবার্তা! আমার ছেলের বউকে কেন আবার বিয়ে দিতে হবে? না মানে। চুপই থাকো তুমি। সালিহা চৌধুরী আদির দিকে তাকিয়ে বললেন, দেখিস, ওকে একদম বিরক্ত করবি না, হাত ধরে রাখবি সব সময়। বাধ্য ছেলের মতো আদি জবাব দেয়, আচ্ছা। ড্রাইভার গাড়ি চালাবে, তুই ওকে নিয়ে পেছনের সিটে এই বসবি। এ পর্যায়ে আবারও মুখ খুলে মিলি হাসতে হাসতেই বলে সে, কি যে বলেন না মা, প্রেম করে বিয়ে করেছে ওরা। আপনি না বললেও মেহেরিকার সঙ্গ ছাড়বে না আদি। সে তো এমনিতেই বউ পাগলা। মুচকি হেসে সালেহা চৌধুরী বলেন, এটা অবশ্য ঠিক। তা আদি, তোরা কোথায় যাবি ঠিক করেছিস? হিমছড়ি। হিমছড়ি আমার অনেক বেশি ভালো লাগে। আমায় নিবে তোমাদের সাথে?
হঠাৎ ড্রয়িং রুমে প্রবেশ করে সানিয়া। এমন একটা বেহায়ার মতো আবদার করে বসায় সালেহা চৌধুরীর মেজাজ উঠে যায় সপ্তমে। গম্ভীর গলায় তিনি বলেন, না, তোকে নিবে না। ওরা স্বামী স্ত্রী যাচ্ছে, তুই কি করবি? আমি না হয় দিবাকেও ডাকি, দিবার সাথে থাকবো আমি। তুই দিবাকে নিয়ে আর কোথাও যেতে পারিস, কিন্তু হিমছড়ি যাওয়ার কথা আজ ভুলে যা। সালেহা চৌধুরী আদির উদ্দেশ্যে বললেন। তোরা আয় বাবা এখন। যাবে না তুমি? বারান্দায় বসে মেহেরিকার ভাবনায় মগ্ন ছিল রাজীবের মন। মেয়েটা কোথায় আছে, কি করছে ভেবে ভেবে চিন্তায় মাথাটা ব্যথা শুরু করেছে তার। শক্তির করা প্রশ্নে তার চিন্তায় ছেদ পড়ল। ইজি চেয়ারের ওপর খানিকটা নড়ে চড়ে বসে সে বলল, কোথায় যাব? চট্টগ্রাম। কেন? তোমার চাকরি। করব না। এত ভালো চাকরি সহজে আর পাবে না। আহ, শুক্তি, যা তো এখান থেকে। যখন তখন এসে প্যান্ট বানানি শুরু করিস, ভালো লাগে না। কি ভালো লাগে? তুই জানিস আমার কি ভালো লাগে? দুনিয়াতে মেয়ের অভাব পড়েছে? ওই মেহেরিকার জন্য নিজের ক্ষতি করতে বসেছো তুমি। শক্তির দিকে তাকিয়ে শান্ত গলায় রাজীব বলল, দুনিয়াতে কি ছেলের অভাব পড়েছে? তুই কেন আমার জন্য কষ্ট পাচ্ছিস? রাজীবের মুখে এমন কথা শুনে থমকে যায় শক্তি। এর জবাবটা জানা নেই, তাই আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ে সে রাজীবের রুম থেকে। হিমছড়ি পর্যটক এলাকায় টিকিট কেটে ভেতরে প্রবেশ করে আদি ও মেহেরিকা। মেহেরিকাকে চারপাশে চোখ বোলাতে দেখে আদি বলে উঠল, আগে কখনো আসোনি এখানে? না। কি বলো? হুম। ইনানিতে গিয়েছো? না। আজ নিয়ে যাব তোমায়। বেশি না, এখান থেকে 5 কিলোমিটার দূরে। আদির সাথে মেহেরিকার সামনে এগিয়ে গিয়ে দেখতে পায় উপরে ওঠার জন্য অনেকগুলো সিঁড়ি রয়েছে। মনে মনে মেহেরিকা সেগুলো গুনতে শুরু করে। কি হলো, চলো। এতগুলো সিঁড়ি বেয়ে উপরে ওঠার কি দরকার? আরে উপরে না গেলে বাকি সব কিভাবে দেখবা তুমি? কিন্তু আসো, কোলে তুলে নেই তোমায়। না, দরকার নেই, আমি পারবো। আদির সাথে ওপরের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে মেহেরিকা, কিন্তু কিছু দূর উঠে হাঁপিয়ে পড়ে সে। কষ্ট হচ্ছে মেহের তোমার? হুম। কতটা সিঁড়ি এখানে? প্রায় 2 শতাধিক। কি? কোলে নেই তোমায়? আমি কি বাচ্চা? তুমি তো বুড়িও না, নিতেই পারি। আসছে মহাবীর, কোলে নেবে আমায়। তোমার কি মনে হয় আমি পারবো না? হুম, তাই মনে হয়। নিজে তো পড়বা, আমাকেও ফেলবা। কথাটি বলে মেহেরিকা সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। এদিকে পেছন থেকে আদিয়াত বলে ওঠে, একবার কোলে নিয়ে প্রমাণ করতেই দাও না যে আমি পারি। তোমার ছেলের অফিস একদিনেই শেষ। আমজাদ চৌধুরীর প্রশ্নে মুচকি হাসে সালেহা চৌধুরী, বলেন, যাওয়া যখন শুরু করেছে নিয়মিত যাবে সে। তবে যার জন্য তার এত উন্নতি তাকে উপহার দেয়া প্রয়োজন নয় কি? তাছাড়া সামান্য ঘুরতে পাঠিয়েছি, আমার ওদের হানিমুনে পাঠানো উচিত ছিল। স্ত্রীর কথা শুনে বিরক্ত মুখে আমজাদ চৌধুরী বলেন, যেভাবে কথা বলছো যেন সব স্বাভাবিকভাবেই হচ্ছে। অস্বাভাবিক এর কিছুই নেই তো। আচ্ছা তাই, তবে মেয়ের বাড়ি কোথায় জিজ্ঞাসা করেছো? করেছি, কিন্তু তোমায় বলবো না। কেন? সে চায় না এখন তার বাসায় কেউ কিছু জানুক। সালেহা, মেয়েটা ছেলে মানুষই করছে, তার সাথে তুমিও যোগ দিও না। অত কিছু আমি জানি না। যেদিন মেহেরিকা আমায় বলতে বলবে সেই দিন বলবো আমি। দুপুরের খাবার শেষে ইনানি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা হয়েছে আদি আর মেহেরিকা। গাড়িতে বসে আছে তারা, কিন্তু দুজনেই নিশ্চুপ। নীরবতা ভেঙে আদি বলে ওঠে, ভালো লেগেছে তোমার? হুম, অনেক। কি বেশি ভালো লেগেছে? পাহাড়, ঝর্ণা, জলপ্রপাত সবই ভালো লেগেছে। এখানের প্রধান পর্যটন আকর্ষণ কোনটি জানো? না। জলপ্রপাত। যদিও বর্ষার সময় ছাড়া অন্যান্য আর সময় ঝর্ণার পানি থাকে না বা শুষ্ক থাকে, তবুও প্রাকৃতিক পরিবেশ হিসেবে হিমছড়ি পর্যটকদের জন্য অনন্য এক আকর্ষণ। হুম। সিঁড়ি বেয়ে উঠতে নামতে কষ্ট হয়েছে তাই না তোমার? আসলেই দুর্লভ, মনোমুগ্ধকর দৃশ্য। আদি মনে মনে বলতে থাকে, তুমি পরিবেশ উপভোগ করছিলে আর আমি তোমার খুঁজি। সিঁড়ি বেয়ে উঠে ক্লান্তি ভারাক্রান্ত মুখ নিয়ে চারপাশটা দেখে যখন তোমার মুখটা উজ্জ্বল হয়ে গিয়েছিল, তখন তোমায় প্রকৃতির রানীর মতোই লেগেছিল। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিলাম তোমার দিকে, কিন্তু তুমি তা খেয়ালই করনি।
প্রকৃতির প্রেমে পড়তে ব্যস্ত ছিলে তুমি, আর আমি ব্যস্ত ছিলাম তোমার প্রেমে পড়তে। হুম, পড়েছি, আমি প্রেমে পড়েছি, তোমার প্রেমে পড়েছি মেহের। ভালোবেসে আগলে রাখবো তোমায়, যেতে দিব না কোথাও। দিবার রুমে প্রবেশ করে সানিয়া দেখতে পায় সে কানে হেডফোন গুঁজে গান শুনছে বিছানার উপর শুয়ে। সানিয়া তার দিকে এগিয়ে গিয়ে তার কান থেকে হেডফোন সরিয়ে বলল, ওই দিবা, সানিয়ার এমন কাণ্ডে চমকে যায় দিবা। শোয়া থেকে বসতে বসতে বলল, কি হয়েছে আপু? চল না আমরাও যাই হিমছড়ি। এই সময়? আমার না অনেক ভালো লাগে হিমছড়ি। ছোট ভাইয়ারা এখনো হিমছড়ি আছে বলে তোমার মনে হয়? হয়তো আর কোথাও গিয়েছে ওখান থেকে। একটা ফোন করে দেখো কোথায় গিয়েছে, আমরা গিয়ে ওদের সারপ্রাইজ দেই। কিন্তু তুমি তো হিমছড়ি যেতে চাইছো। নিজের কথায় নিজে আটকে যায় সানিয়া। আমতা আমতা করে বলে, না মানে আসলে। থাক আপি, আমি বুঝতে পেরেছি কেন যেতে চাইছো তুমি, কিন্তু আমি যাব না। স্বামী স্ত্রী ওরা, কি দরকার ওদের বিরক্ত করে? আরেকদিন না হয় সবাই মিলে যাওয়া যাবে কোথাও, ঠিক আছে? সমুদ্রের কাছাকাছি গিয়ে পাজোড়া ভিজিয়ে চলেছে মেহেরিকা। তার পাশে গিয়ে আদি বলে ওঠে, ভালো লাগছে? লাগছে। এখানে দেখছি প্রবাল পাথরের ছড়াছড়ি। অনেকটা সেন্ট মার্টিনের মতোই। কক্সবাজার সমুদ্র সৈকতের মতো এখানে বড় বড় ঢেউ আছড়ে পড়ে না সৈকতের বেলাভূমিতে। অনেকটাই শান্ত প্রকৃতির সৈকত এই ইনানি। জোয়ারের সময় এলে প্রবাল পাথরে দেখা পাওয়া যেত না, ভাটার সময় কেবলমাত্র বিশাল এলাকা জুড়ে ভেসে ওঠে এই পাথর। আদির কথার পিঠে কোনো কথা না বলে মেহেরিকা আচমকা দৌড়াতে শুরু করে। আদিও তার পিছিয়ে ছুটতে ছুটতে বলে, এই মেহের, ছুটছো কেন? আমার কি যে ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আদি দ্রুত বেগে মেহেরিকার পাশে গিয়ে তার হাত চেপে নিজের কাছে টেনে এনে তার কোমর চেপে বলে, এরকম তিরিং বিরিং করছো কেন? এমনিতে হাঁটো, লাফালাফি না। কেন? ভাটার সময়ই কেবলমাত্র বিশাল এলাকা জুড়ে ভেসে ওঠে প্রবাল পাথর। প্রবাল পাথরে লেগে থাকে ধারালো শামুক ঝিনুক, তাই এখানে বেশি লাফালাফি করা বিপজ্জনক। সেজন্যই লাফালাফি নয়, বুঝেছো? আদির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মেহেরিকা বলল, বুঝেছি। মেহেরিকার সামনের দিকে এক পা বাড়াতেই আদি তার হাত ধরে বলল, মা কিন্তু বলেছেন সবসময় তোমার হাত ধরে রাখতে। এতক্ষণ মনে ছিল না তাই ছাড় পেয়েছো, এখন আর ছাড়ছি না। কেন যেন মেহেরিকা নিজের হাত আদির কাছ থেকে সরাতে চেষ্টা করলো না। আদির হাত ধরেই তার উপভোগ করতে ইচ্ছে করছে প্রকৃতির এই অপরূপ দৃশ্য। মেহেরিকাকে চুপ থাকতে দেখে আদি বলে, আজ আমার সাথে সূর্যাস্তটাও উপভোগ করবে? পড়ন্ত বিকেলের শান্ত সাগর তোমার সামনে তুলে ধরবে তার বিশালতা। মেহেরিকা কিছু বলার আগেই পাশ থেকে শুনতে পায় চেঁচামেচির শব্দ। দুজন দুজনের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। কি হয়েছে তা দেখার জন্য পা বাড়ায় ভিড়ের দিকে। ভিড়ের মাঝে গিয়ে আদি জিজ্ঞাসা করলো, কি হয়েছে এখানে? একটা ভদ্রমহিলা গম্ভীর গলায় চেঁচিয়ে বললেন, আমি বাচ্চাদের সাথে ছবি তুলতেছিলাম, আমার ব্যাগটা পাশে রেখে এই চোর আমার ব্যাগ নিয়ে দৌড় দিচ্ছে। ভাগ্যিস আমি ভাগ্যিস আমি দৌড়ে এক্সপার্ট, তাই তাকে ধরতে পেরেছি, না হলে ব্যাগটা যেত, তার সাথে আমার মোবাইল, টাকা সব যেত। এখন এই চোরকে আমি পুলিশে দিব। আদি চোরের আপাত মস্তক দেখে মহিলাটির উদ্দেশ্যে বলল, এবারের মতো মাফ করে দিন, ব্যাগ তো পেয়েছেন। কিন্তু চোরকে আমার হাতে তুলে দিন, দেখি আমি তারে কোনো শিক্ষা দিতে পারি কিনা। ভদ্রমহিলা হেসে সম্মতি জানালে আদি চোরের হাত ধরে টেনে তাকে ভিড়ের মাঝ থেকে বের করে এনে বলল, চলো আমাদের সাথে। কিছু দূর এগিয়ে গিয়ে থেমে যায় আদি। তার সাথে মেহেরিকাও দাঁড়িয়ে পড়ে। চোরের চুলগুলি হাত দিয়ে ঠিক করতে করতে আদি বলল, দেখে তো ভালো ঘরের ছেলে মনে হয়, এই অবস্থা কেন? ছেলেটি কর্কশ ভাষায় জবাব দেয়, তাতে আপনার কি? বাস ইন্সিডেন্ট বলে এখন আবার লেকচার শোনাতে এসেছেন? কিছুক্ষণ অবাক দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে আদি বলল, থাপ্পড় চিনো? থাপ্পড় মেরে গাল লাল করে দিব একদম। একে তো দোষ করেছো, তার উপর উঁচু গলায় কথাও বলছো। তোমার সাহস দেখে অবাক হচ্ছি আমি। আদির রাগান্বিত মুখের দিকে তাকিয়ে ছেলেটি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। নাম কি তোমার? সৈকত। সেই জন্য সৈকতের পাড়ে এসে চুরি করবা? যাক, কি করো? এসএসসি পাস করেছিলাম, পড়ালেখা ভালো লাগতো না বলে আর পড়েনি। এখন চাকরিও ভালো লাগছে না, তাই এসব করছো, তাই তো? খুব খারাপ। এসব করে 2 বেলা ভাত জুটলেও আরো 3 বেলা জুটবে না।
তুমি যে মানুষের জিনিস চুরি করো সেখানে তাদের কত প্রিয় দরকারি জিনিস থাকে, সেসব চুরি হওয়ায় চোরকে তারা অভিশাপ দেয়, সেটা কি জানো? মানুষের অভিশাপ নিয়ে কি সফলতা লাভ করা যায়? যায় না। তাছাড়া এখন তুমি ধরা খেলে ওই মহিলা তোমাকে পুলিশের হাতে দিতে চেয়েছিলেন, দিয়ে দিলে কি হতো? খরচ হতো না বলো?